আজ আমরা পড়ব পক্ষতা। আমরা জানি যে অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে অনুমিতির যে লক্ষণটি করেছেন তা হলো পরামর্শজন্য জ্ঞানং অনুমিতি, অর্থাৎ পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাই হলো অনুমিতি। অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে এই অনুমিতির লক্ষণ করার পর পরবর্তীতে তিনি দীপিকা টিকায় অনুমিতির আরও একটি লক্ষণ করেছেন। স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসছে যে তর্ক সংগ্রহে তিনি অনুমিতি লক্ষণ করার পর আবার দীপিকা টিকায় লক্ষণ করার প্রয়োজন হলো কেন? কারণ তর্ক সংগ্রহে তিনি যে অনুমিতির লক্ষণটি করেছেন সেটি নির্দোষ নয়, সেটিতে দোষ ঘটছে। কি দোষ ঘটছে? অতিব্যাপ্তি দোষ ঘটছে। কোথায় অতিব্যাপ্তি দোষ ঘটছে? সংশয়োত্তর প্রত্যক্ষে অতিব্যাপ্তি দোষ ঘটছে। যেহেতু তর্ক সংগ্রহের প্রদত্ত লক্ষণটিতে সংশয়োত্তর প্রত্যক্ষে অতিব্যাপ্তি দোষ ঘটছে, তাই তিনি দীপিকা টিকায় এই অনুমিতির একটি নির্দোষ লক্ষণ প্রদান করেছেন। সেটি কি? সেটি হলো পক্ষতা সহকৃত পরামর্শজন্য জ্ঞান অনুমিতি, অর্থাৎ পক্ষতা সহকৃত পরামর্শজন্য জ্ঞানই হলো অনুমিতি। অর্থাৎ সংশয়োত্তর প্রত্যক্ষে অতিব্যাপ্তি বারণের জন্যই তিনি এই লক্ষণটি প্রদান করেছেন। তাহলে দেখাই যাচ্ছে যে এই যে অনুমিতির আলোচনা প্রসঙ্গে তিনি যে পক্ষতার ধারণার যে অবতারণা করেছেন, সেই পক্ষতাটা কি? পক্ষ হওয়ার যোগ্যতা নির্ভর করে যে অবস্থার উপর, তাই হলো পক্ষতা। কোনো বস্তুর পক্ষ হওয়ার যোগ্যতা নির্ভর করে যে জ্ঞানীয় পরিস্থিতির উপর, তারই পারিভাষিক নাম পক্ষতা। আরো সহজভাবে বলা যায় যে আমরা সকলেই জানি অনুমিতি স্থলে পক্ষ সাধ্য হেতু থাকে। পক্ষ কাকে বলে? যেখানে সাধ্যের সংশয় করা হয় তাকে বলে পক্ষ। অর্থাৎ যেখানে সাধ্য আছে এমন অনুমান করা হয় তাকেই বলা হয় পক্ষ। অর্থাৎ কোনো বস্তুকে পক্ষ হতে গেলে অনুমিতির ক্ষেত্রে তার পক্ষ হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন। অর্থাৎ কোনো বস্তুর অনুমিতি স্থলে পক্ষ হওয়ার যোগ্যতা নির্ভর করে যে বিশেষ জ্ঞানীয় পরিস্থিতির উপর, তারই পারিভাষিক নাম পক্ষতা। যদিও এই পক্ষতা বিষয়ে কিছু মতভেদ রয়েছে, যেমন প্রাচীন নৈয়ায়িক ও বৈশেষিকগণ সাধ্য সংশয়কেই পক্ষতা বলেন। অর্থাৎ তাদের মতে সাধ্য সংশয়ই হলো পক্ষতা। আবার অনেকে বলেন সীসাধৈষা বা অনুমিতির ইচ্ছা অর্থাৎ অনুমিৎসাই হলো পক্ষতা। অর্থাৎ সাধ্যের সিদ্ধি অর্থাৎ পক্ষে সাধ্য আছে এমন নিশ্চিত জ্ঞান থাকলে সেক্ষেত্রে অনুমিতি হয় না। অর্থাৎ সিদ্ধি হলো অনুমিতির ক্ষেত্রে প্রতিবন্ধক। তবে সিদ্ধি থাকলেও অনুমিতি হতে পারে যদি সীসাধৈষা থাকে, অর্থাৎ যদি অনুমান করার ইচ্ছে থাকে তাহলে সিদ্ধি থাকা সত্ত্বেও অনুমিতি হতে পারে। অর্থাৎ সীসাধৈষা থাকলেই অনুমিতি সম্ভব, সিদ্ধি থাকুক আর না থাকুক, সীসাধৈষা থাকলেই অনুমিতি হবে। অর্থাৎ অনুমিতি হবে মানেই পক্ষতাও থাকবে। ঠিক আছে? তবে নব্য নৈয়ায়িকগণ অর্থাৎ নব্য নৈয়ায়িকদের মতে এই যে দুটো মতের কথা বলা হলো, অর্থাৎ সাধ্য সংশয় পক্ষতা ও সীসাধৈষাই হলো পক্ষতা, তো নব্য নৈয়ায়িকরা বলেছেন যে এই দুটো মতই হচ্ছে দুটো মতের কোনোটিও গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তারা বলছেন যে সাধ্য সংশয়কে কখনোই পক্ষতা বলা যায় না, কেননা সাধ্য সংশয় না থাকলেও তো অনুমিতি সম্ভব। সাধ্য সংশয় যদি নাও হয় তাও তো অনুমিতি সম্ভব, অর্থাৎ পক্ষতা সম্ভব। কিভাবে? ধরা যাক আমি বাইরে হয়তো মেঘের গর্জন শুনতে পেলাম। এই মুহূর্তে আমি মেঘের গর্জন শুনলাম, শুনে আমার কি মনে হবে? খুব মেঘ করেছে।
তো এই যে আমি অনুমানটা করলাম, এই অনুমানের ক্ষেত্রে আমার কি কোনো অনুমান করার ইচ্ছে আগে থেকে ছিল, বা আমি আগে থেকে জানতাম যে মেঘ করে আছে? না। তাহলে এক্ষেত্রে আমার কোনো সংশয়ই ছিল না, তাই তো? তাহলে সাধ্য সংশয় ছিল না, কিন্তু তা সত্ত্বেও অনুমিতি হলো। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে সাধ্য সংশয়কে কখনোই পক্ষতা বলা যায় না। কারণ যদি সাধ্য সংশয়কে পক্ষতা বলা হয়, তাহলে সেই পক্ষতা কখনোই অনুমিতির কারণ হতে পারে না। অনুমিতির কারণ বলা যাবে না সে পক্ষতাকে। কেন? কারণ আমরা সকলেই জানি যে অনুমিতি কিভাবে হয়। প্রথমে সাধ্যের সংশয় হয়। ধরা যাক আমি পর্বতে বন্যি আছে কিনা সংশয় করছি। তারপর কি হয়? তারপর হেতু দর্শন হয়। আমি ধূম দেখলাম, ধূম হচ্ছে হেতু, তাহলে হেতু দর্শন হলো, ধোঁয়া দেখতে পেলাম। তারপর কি হয়? তারপর ব্যাপ্তি স্মরণ হয়। অর্থাৎ এই যে বন্যি আছে কিনা সংশয় করছি কি দেখে? ধোঁয়া দেখে। তাহলে ধোঁয়া দেখে যখন বন্যি আছে কিনা সংশয় করছি, তখনই আমার ব্যাপ্তি স্মরণ হলো। অর্থাৎ আমি দেখেছি বিভিন্ন জায়গায় মা রান্না করে, যখন রান্নাঘরে, যজ্ঞক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ধোঁয়া থাকলে আগুন থাকে। অর্থাৎ যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। এইরূপ আমার ব্যাপ্তি স্মরণ হয়। এই ব্যাপ্তি স্মরণের পরে কি হয়? পরামর্শ হয়। কি হয়? তাহলে এই পর্বতটিও এরকম বন্যি ব্যাপ্য ধূমবান, এইরকম একটা পরামর্শ হয়। ঠিক তার পরক্ষণেই অনুমিতি হয়। তাহলে এইভাবে আমাদের অনুমিতিটা হচ্ছে। কিন্তু সাধ্য সংশয়কে কখনোই পক্ষতা বলা যাবে না। কারণ যে মুহূর্তে আমার ব্যাপ্তি স্মরণ হচ্ছে, সেখানেই তো সাধ্য সংশয়ের নিরাশ হয়ে যাচ্ছে, সাধ্য সংশয়ের বিনাশ হয়ে যাচ্ছে, তাই না? কারণ যখন আমি সাধ্য মানে ব্যাপ্তি স্মরণ করছি, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে, কি দেখে করছি? ধূম দেখে করছি। তখন তো আমি অলরেডি এটা রিলেট করে ফেলেছি, তখন আর সংশয় কোথায় থাকছে, তাই না? আমি যখন ধূম দেখে বন্যি সংশয় করছি, তখন সাধ্য সংশয় থাকছে। কিন্তু যখন আমি ব্যাপ্তি স্মরণ করে ফেললাম, ব্যাপ্তি স্মরণ করলেই কিন্তু সেই সাধ্য সংশয় আর থাকছে না। তাহলে সাধ্য সংশয় সেক্ষেত্রে আর থাকছে না, সাধ্য সংশয়ের বিনাশ হয়ে যাচ্ছে। তাই সাধ্য সংশয়কে কখনোই পক্ষতা বলা যাবে না। আবার কেবল সীসাধৈষাকেও পক্ষতা বলা যাবে না। অর্থাৎ সীসাধৈষা মানে কি? অনুমান করার ইচ্ছা বা অনুমিৎসা। সীসাধৈষাকেও অনুমিতির কারণ বলা যাবে না। কেবল সীসাধৈষাকে অনুমিতির কারণ বলা যাবে না। কেন? কারণ সীসাধৈষা না থাকলেও অনুমিতি হয়। যেমন এই মুহূর্তে আমি বাইরে খুব জোরে একটা আওয়াজ শুনতে পেলাম, তো আমার অনুমান হতেই পারে যে নিশ্চয়ই বাইরে কোনো বিস্ফোরণ হলো, বা এটা কি বিস্ফোরণের আওয়াজ, এইরকম একটা অনুমান আমার হতেই পারে। তো এই যে এক্ষেত্রে অনুমানটা হলো, তো এই অনুমান করতে গিয়ে আমার কি এখানে কোনো সীসাধৈষা ছিল? আগে থেকে আমার অনুমান করার ইচ্ছে ছিল না, সিদ্ধিও ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমার অনুমান হলো। তাহলে দেখলাম সাধ্য সংশয়ই পক্ষতা যারা বলছেন, তাদের ক্ষেত্রেও সীসাধৈষাও নেই, সিদ্ধিও নেই, কিন্তু সেক্ষেত্রে পক্ষতা হচ্ছে, অর্থাৎ অনুমান হচ্ছে। আবার এক্ষেত্রেও সীসাধৈষাকেই যারা পক্ষতা বলছেন, তাদের ক্ষেত্রেও দেখছি সীসাধৈষাও নেই, সিদ্ধিও নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের পক্ষতা হচ্ছে, অর্থাৎ অনুমিতি হচ্ছে। তাহলে দেখা গেল যে এই যে ক্ষেত্রটি, অর্থাৎ শুধুমাত্র সীসাধৈষাকেও পক্ষতা বলা যাবে না, আবার শুধুমাত্র সাধ্য সংশয়কেও পক্ষতা বলতে পারবো না। তাহলে পক্ষতা আমরা কাকে বলবো? পক্ষতা কখন হয়? সীসাধৈষার অভাব বিশিষ্ট সিদ্ধি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পক্ষতা হয় না। কি বললাম? সীসাধৈষা বিরহ বিশিষ্ট যদি সিদ্ধি, সেই সিদ্ধি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পক্ষতা হয় না, অর্থাৎ অনুমিতিও হয় না। তাহলে কি থাকতে হবে? সীসাধৈষা বিরহ বিশিষ্ট যে সিদ্ধি, সেই সিদ্ধির অভাব থাকলে তবে সেক্ষেত্রে পক্ষতা অর্থাৎ অনুমিতি সম্ভব। তাহলে কি দেখলাম? যে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি থাকলে সেখানে অনুমান হয় না, অর্থাৎ পক্ষতা সেখানে থাকে না। এই যে আলোচনাটা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে
পক্ষতার যে লক্ষণগুলি করা হয়েছে সেই লক্ষণগুলি ঠিক স্পষ্ট বা নির্দোষ নয়। মানে বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। আমরা তাহলে পক্ষতা কাকে বলবো, তাই তো? মানে আমরা দেখলাম যে বিভিন্ন পক্ষতার সংজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো পুরোপুরি ঠিক হচ্ছে না। তাহলে পক্ষতা আমরা কাকে বলবো? একটা জটিল পরিস্থিতি মনে হচ্ছে যেন। বিষয়টিকে আমরা একটা খুব সহজ একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। হ্যাঁ, ব্যাপারটা কেন এত জটিল হচ্ছে, কি করলে বিষয়টা সোজা হবে। আমরা সবাই জানি, আমি এখানে বৈকল্পিক বচনেরই একটা উদাহরণ দিই। আমরা জানি যে আমরা সকলেই জানি যে বৈকল্পিক বচনের ক্ষেত্রে কি হয়, এফে এফে এফ হয়, অর্থাৎ উভয় বিকল্প যখন সবকটি বিকল্প মিথ্যা হয় তখন বৈকল্পিক বচন মিথ্যা হয়, তাই তো? আর বৈকল্পিক বচন সত্য কখন হয়? যখন কোনো একটি বিকল্প, ধরা যাক প্রথম বিকল্প সত্য, দ্বিতীয় বিকল্প মিথ্যা, প্রথম বিকল্প মিথ্যা, দ্বিতীয় বিকল্প সত্য, আবার উভয় বিকল্পই সত্য। এই ক্ষেত্রগুলোতে বৈকল্পিক বচন সত্য হয়। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে বৈকল্পিক বচন কখন সত্য হয়, তো তখন যদি আমরা এইভাবে উত্তরটা দিই যে একটি বিকল্প সত্য, একটি বিকল্প মিথ্যা, এমন হলে বৈকল্পিক বচন সত্য হয়, একটি বিকল্প বা উভয় বিকল্পই সত্য, এমন হলে বৈকল্পিক বচন সত্য হয়। তো এইভাবে যদি আমরা সংজ্ঞাটা দিই, বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে না? তাহলে আমরা একটু সহজভাবে যদি দিতে চাই, তাহলে এইভাবে আমরা উত্তরটা দিতে পারি যে বৈকল্পিক বচনের ক্ষেত্রে উভয় বিকল্পই মিথ্যা এমন না হলেই বৈকল্পিক বচন সত্য হয়। অর্থাৎ আমরা সবাই জানি যে বৈকল্পিক বচনের ক্ষেত্রে যখন সবকটি বিকল্প মিথ্যা হয় তখন বৈকল্পিক বচন মিথ্যা হয়, আর বাকি সব ক্ষেত্রে বৈকল্পিক বচন সত্য হয়। তাহলে আমরা যদি এইভাবে উত্তরটা দিই যে সবকটি বিকল্প মিথ্যা এমন না হলেই বৈকল্পিক বচন সত্য হয়, এই বিষয়টা কতটা সোজা হয়ে গেল, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাধ্য সংশয় বা সীসাধৈষা কোনোটি স্বতন্ত্রভাবে নির্দোষ লক্ষণ নয়। তাই অর্ণব ভট্ট এই সাধ্য সংশয়কে পক্ষতা বা সীসাধৈষাকে পক্ষতা এমন না বলে তিনি দীপিকা টিকায় পক্ষতার একটি লক্ষণ দিয়েছেন। দীপিকা টিকায় তিনি পক্ষতার যে লক্ষণটি করেছেন সেটি হলো সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধ ভাব পক্ষতা। কি বললাম? সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধ ভাব পক্ষতা। অর্থাৎ সীসাধৈষা মানে কি আমরা আগেই জেনেছি, সীসাধৈষা মানে অনুমান করার ইচ্ছা বা অনুমিৎসা। সীসাধৈষা বিরহ মানে কি? অনুমান করার ইচ্ছার অভাব, বিরহ মানে অভাব। তাহলে অনুমান করার ইচ্ছার অভাব বিশিষ্ট যে সিদ্ধি, সেই সিদ্ধির অভাবই হলো পক্ষতা। কি বললাম? অনুমান করার ইচ্ছের অভাব বিশিষ্ট যে সিদ্ধি, সেই সিদ্ধির অভাবই হলো পক্ষতা। অর্থাৎ পক্ষতা হলো অনুমিতির কারণ। পক্ষতা থাকলে অনুমিতি হবে, পক্ষতা না থাকলে অনুমিতি হবে না। অর্থাৎ যেখানে পক্ষতা আছে সেখানে অনুমিতি সম্ভব, যেখানে পক্ষতা নেই সেখানে অনুমিতি হবে না। তাহলে এক্ষেত্রে লক্ষণের যে অন্তর্গত সিদ্ধি, এই সিদ্ধি হলো অনুমিতির প্রতিবন্ধক অর্থাৎ বাধা, আর সীসাধৈষা হলো অনুমিতির প্রতি উত্তেজক। অর্থাৎ সীসাধৈষা থাকলেই অনুমিতি হবে, সিদ্ধি থাকুক বা না থাকুক। আবার অন্যভাবেও বলা যায়, সিদ্ধির অভাব থাকলেই অনুমিতি হবে, সীসাধৈষা থাকুক বা না থাকুক। তাহলে যেটা দাঁড়ালো যে যেখানে পক্ষতা নেই সেখানে অনুমিতি হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে একটা নির্দোষ অনুমিতি উৎপন্ন হওয়ার বা একটা নির্দোষ অনুমান করার একটা অন্যতম কারণ হলো পক্ষতা। তাহলে একটা নির্দোষ অনুমান উৎপন্ন হওয়ার যে অন্যতম কারণ পক্ষতা, তাহলে যে অবস্থা হলে এই নির্দোষ অনুমানটা সম্ভব সেই অবস্থাটি কি? অর্থাৎ
বিষয়টা কি, এটা আমাদের জানাটা ভীষণ প্রয়োজন। একটা উদাহরণ দিই, যে সাধারণত কোনো ব্যক্তি যদি পর্বতে বন্যী প্রত্যক্ষ করে, তাহলে তার কাছে পর্বতে বন্যী আছে এইরূপ অনুমিতি কি সম্ভব? সে পর্বতে বন্যী আছে, বন্যী প্রত্যক্ষ করলো, বন্যী প্রত্যক্ষ করার পর তার কাছে কিন্তু পর্বতে বন্যী আছে এরূপ অনুমিতি হয় না। তার যে বন্যীর যে জ্ঞানটা, সেটা কিন্তু তার প্রত্যক্ষ জ্ঞান। এক্ষেত্রে পর্বত কিন্তু পক্ষ নয়, এবং এখানে কোনো পক্ষতাও নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি পর্বতে বন্যী প্রত্যক্ষ করার পর পর্বতে বন্যী আছে কিনা এইরকম অনুমান করার ইচ্ছা করে, তাহলে কি হবে? তাহলে পর্বতে বন্যী আছে এরূপ অনুমিতি কিন্তু হতে পারে। অর্থাৎ পর্বতে বন্যী আছে এরকম নিশ্চিত জ্ঞান থাকা সত্ত্বেও যদি ওই ব্যক্তির অনুমান করার ইচ্ছা থাকে, অর্থাৎ সীসাধৈষা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অনুমিতি সম্ভব। অর্থাৎ এই যে ব্যক্তি যে পর্বতে বন্যী প্রত্যক্ষ করছে, পর্বতে বন্যী প্রত্যক্ষ করে তার যে বন্যী প্রত্যক্ষ করার পর পর্বতে বন্যী আছে কিনা সে অনুমান তার হতে পারে, যদি তার সীসাধৈষা থাকে। তাহলে কি হবে? সেই ব্যক্তি পর্বতে ধূম প্রত্যক্ষ করবে, এবং ধূম ও বন্যীর মধ্যে ব্যাপ্তির স্মরণ হবে তার, এবং তার ফলে তার অনুমিতিও হবে। এখানে একটু বিবেচনা করলে দেখা যাবে যে অনুমান করার ইচ্ছা, অর্থাৎ সীসাধৈষা, এবং পক্ষের সাধ্যের নিশ্চিত উপস্থিতির জ্ঞান, অর্থাৎ সিদ্ধির ক্ষেত্রে তিনটি ক্ষেত্র বা অবস্থা যখন পর্বতে বন্যীর অনুমান সম্ভব, অর্থাৎ পক্ষে পক্ষতা থাকবে। এই তিনটি ক্ষেত্র হলো সীসাধৈষা আছে, সিদ্ধি নেই, অর্থাৎ আমার অনুমান করার ইচ্ছা আছে কিন্তু সেখানে সিদ্ধি নেই, অর্থাৎ প্রমাণিত নয়। সেই ক্ষেত্রে পক্ষতা সম্ভব, এবং পক্ষতা সম্ভব মানে অনুমিতিও সম্ভব। আর এক্ষেত্রে তো অনুমান মানে অবশ্যই সম্ভব, কারণ এখানে উত্তেজক আছে, সীসাধৈষা উত্তেজকের উপস্থিতি রয়েছে, আবার প্রতিবন্ধকের অভাবও রয়েছে। তো এখানে তো নিশ্চিতভাবে অনুমান সম্ভব হবেই। দ্বিতীয় যে ক্ষেত্রটি, সেটি হলো যেখানে সীসাধৈষা আছে আবার সিদ্ধিও আছে। তাহলে এমন ক্ষেত্রেও অনুমিতি সম্ভব। অর্থাৎ অনুমান করার ইচ্ছে যদি থাকে, এর আগেও এটা বলেছি যে যদি অনুমান করার ইচ্ছে আমার থাকে, তাহলে সিদ্ধি থাকুক বা না থাকুক অনুমান সম্ভব। মানে উত্তেজক থাকলেই সেক্ষেত্রে অনুমিতি সম্ভব। আবার পরের যে ক্ষেত্রটি, সেটি হলো যেখানে সীসাধৈষাও নেই, সিদ্ধিও নেই, এক্ষেত্রেও পক্ষতা সম্ভব, অর্থাৎ অনুমিতি সম্ভব। তার উদাহরণ তো এর আগে দিলামই, যেমন ওই যে আমি এখানে বসে হয়তো মেঘের গর্জন শুনলাম, মেঘের গর্জন শুনে আমার মেঘ পড়েছে সেই অনুমান আমি করতে পারলাম। তো এখানে আমার আগে থেকে অনুমান করার ইচ্ছেও ছিল না, আবার বিষয়টা প্রমাণিতও ছিল না, অর্থাৎ সিদ্ধিও ছিল না। তাহলে সেক্ষেত্রে অনুমিতি সম্ভব। তাহলে দেখা গেল যে এই তিনটি ক্ষেত্রেই আমাদের অনুমান সম্ভব। তবে এই তিনটি ক্ষেত্রে অনুমিতি সম্ভব হলেও একটি ক্ষেত্র আছে যেখানে অনুমিতি সম্ভব নয়। সেটি কি? সেটি হলো যেখানে সীসাধৈষা নেই কিন্তু সিদ্ধি আছে। এই ক্ষেত্রে কখনোই পক্ষতা সম্ভব নয়, এবং ফলে অনুমিতিও সম্ভব নয়। ধরা যাক কোনো বিষয়ে সিদ্ধি রয়েছে কিন্তু আমার অনুমান করার ইচ্ছে নেই, তাহলে সেক্ষেত্রে অনুমিতি হবে না। অর্থাৎ সেক্ষেত্রে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি রয়েছে, অর্থাৎ অনুমান করার ইচ্ছের অভাব বিশিষ্ট সিদ্ধি রয়েছে।
তাহলে এই সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি থাকলে সেক্ষেত্রে পক্ষতা হবে না, ফলে অনুমিতিও হবে না। কিন্তু এই সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব যদি থাকে তাহলে সেক্ষেত্রে পক্ষতাও হবে, আবার অনুমিতিও হবে। এখানে অনুমান করার ইচ্ছা অর্থাৎ সীসাধৈষাকে উত্তেজক এবং সিদ্ধিকে প্রতিবন্ধক বলা হয়েছে। যে তিনটে ক্ষেত্রের কথা বলা হলো, এই তিনটি ক্ষেত্রেই পর্বতে ধূম প্রত্যক্ষ করে বহ্নির অনুমান করা সম্ভব। অর্থাৎ এই সবকটি ক্ষেত্রে, অর্থাৎ যে তিনটে ক্ষেত্রের কথা বলা হলো, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধ ভাব রয়েছে, অর্থাৎ পক্ষে পক্ষতা রয়েছে। ফলে যেহেতু এখানে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধ ভাব রয়েছে, পক্ষতা রয়েছে, তাই এক্ষেত্রে অনুমিতি সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে পর্বত প্রকৃতপক্ষেই পক্ষ, যেখানে সাধ্য বহ্নির অনুমান সম্ভব। কিন্তু চতুর্থ একটি অবস্থা রয়েছে যেখানে পক্ষতা সম্ভব নয়, অর্থাৎ অনুমিতিও সম্ভব নয়। যেহেতু পক্ষতা নেই, পক্ষতা না থাকলে তো অনুমিতি হবে না, আমরা আগেই জেনেছি। সেই ক্ষেত্রটি কি? যখন পর্বতে বহ্নির উপস্থিতির নিশ্চিত জ্ঞান আছে, আমরা জানি যে পর্বতে বহ্নি আছে, এরকম একটা নিশ্চিত জ্ঞান রয়েছে, কিন্তু আমার অনুমান করার ইচ্ছে নেই, অর্থাৎ সীসাধৈষা নেই। একমাত্র এই ক্ষেত্রে পক্ষতা হবে না, অর্থাৎ অনুমিতিও হবে না। এই যে চতুর্থ অবস্থাটা, এই অবস্থাকে দীপিকা টিকায় বলা হয়েছে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি, অর্থাৎ অনুমান করার ইচ্ছের অভাব বিশিষ্ট সিদ্ধি। অর্থাৎ সীসাধৈষা কথার অর্থ আমরা জানি অনুমান করার ইচ্ছা, আর সিদ্ধি মানে কি? সিদ্ধি কথার অর্থ মানে হচ্ছে সাধ্যের নিশ্চিত জ্ঞান বা সাধ্যের নিশ্চয়তা। অর্থাৎ সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি যদি থাকে তাহলে সেক্ষেত্রে পক্ষতা হবে না, আর পক্ষতা হবে না মানে অনুমিতিও হবে না। তাহলে যেখানে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব রয়েছে, অর্থাৎ সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব থাকলে সেক্ষেত্রে পক্ষতা থাকবে এবং অনুমিতিও হবে। কিন্তু যে চতুর্থ ক্ষেত্রটির কথা বলা হলো, এক্ষেত্রে সীসাধৈষার অভাব থাকলেও সিদ্ধির অভাব নেই। সীসাধৈষার নেই, অর্থাৎ অনুমান করার ইচ্ছে নেই, ঠিক আছে। যদি সিদ্ধিরও অভাব থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে অনুমানটা হতো। কিন্তু এখানে যেহেতু সীসাধৈষার অভাব রয়েছে কিন্তু সিদ্ধির অভাব নেই, তাই এক্ষেত্রে অনুমান সম্ভব নয়। তাহলে যেটা দাঁড়ালো, কোন ক্ষেত্রে আমাদের পক্ষতাটা হবে? যেখানে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব থাকবে সেক্ষেত্রে পক্ষতা হবে, এবং পক্ষতা হলে সেক্ষেত্রে অনুমিতিও হবে। দীপিকাতে পক্ষতা বলতে কি বোঝানো হয়েছে? সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধ ভাব পক্ষতা, অর্থাৎ অনুমান করার ইচ্ছার অভাব বিশিষ্ট যে সিদ্ধি, সেই সিদ্ধির অভাবই হলো পক্ষতা। ভাষা পরিচ্ছেদের 70 নম্বর কারিকাতে বিশ্বনাথ পক্ষতার যে লক্ষণটি করেছেন সেটি হলো সীসাধৈষা শূন্যা সিদ্ধির যত্র ন বিদ্যতে স্বপক্ষ। অর্থাৎ যেখানে সাধ্যের নিশ্চয়তা থাকে না, অর্থাৎ সিদ্ধি থাকে না, কিন্তু অনুমান করার ইচ্ছা অর্থাৎ সীসাধৈষা থাকে, সেখানেই পক্ষতা হয়, সেখানেই অনুমান সম্ভব, অর্থাৎ তাই হলো পক্ষতা। অর্থাৎ সেই ক্ষেত্রেই একমাত্র পক্ষে পক্ষতা থাকে, বাকি তিনটি ক্ষেত্রে পক্ষতা না থাকায় সেক্ষেত্রে অনুমিতিও হয় না। তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট এই বিষয়টিকে আরও সহজভাবে বোঝানোর জন্য তিনি তর্ক সংগ্রহ দীপিকায় একটি উপমামূলক সূত্রের উল্লেখ করেছেন।
যদিও ভারতীয় তর্কবিদ্যার অন্যান্য গ্রন্থেও এই উপমার উল্লেখ পাওয়া যায়। আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে অগ্নি দহন কার্য সম্পন্ন করে, আবার কোনো কোনো ক্ষেত্রে অগ্নি দহন কার্য সম্পন্ন করে না। এই নিয়েই উপমা। তো এই উপমাটিকে বুঝতে গেলে আমাদের একটি ভারতীয় বিশ্বাসের কথা মনে রাখতে হবে। ভারতীয় বিশ্বাস অনুসারে চন্দ্রকান্তমণি অগ্নির দহন কার্যে বাধা দেয়, কিন্তু সূর্যকান্তমণি সেই চন্দ্রকান্তমণির দহন কার্যে যে বাধা দেয় সেই বাধাকে সরিয়ে অগ্নি প্রজ্বালনে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে সূর্যকান্তমণি হলো উত্তেজক আর চন্দ্রকান্তমণি হলো প্রতিবন্ধক, যেহেতু চন্দ্রকান্তমণি বাধা দিচ্ছে, তাই তো, মানে প্রতিবন্ধক। ধরা যাক যদি অগ্নির সহিত হস্তের সংযোগ হয়, তাহলে সেক্ষেত্রে চন্দ্রকান্তমণি যদি উপস্থিত থাকে, চন্দ্রকান্তমণি থাকলেও সেক্ষেত্রে কিন্তু দাহ হবে না। কিন্তু যদি সূর্যকান্তমণি থাকে, তাহলে চন্দ্রকান্তমণি থাকুক বা না থাকুক দহন কার্য সম্পন্ন হবে। আবার যদি চন্দ্রকান্তমণি না থাকে, অর্থাৎ চন্দ্রকান্তমণির যদি অভাব থাকে, তাহলেও দহন কার্য সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে সূর্যকান্তমণি থাকুক বা না থাকুক। অর্থাৎ যদি শুধু চন্দ্রকান্তই থাকে, সূর্যকান্তমণি না থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই দহন কার্য সম্পন্ন হবে না, অর্থাৎ তাহলে দাহ হবে না। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে সীসা বিরহ বিশিষ্ট সিদ্ধ ভাব থাকতে হবে। সূর্যকান্তা ভাব বিশিষ্ট চন্দ্রকান্তা ভাব থাকলে তবে দাহ সম্পন্ন হবে। কিন্তু এক্ষেত্রে বিষয়টাকে আরো সহজভাবে যদি বলি, সূর্যকান্তা ভাব বিশিষ্ট অর্থাৎ উত্তেজকা ভাব বিশিষ্ট চন্দ্রকান্তা ভাব অর্থাৎ প্রতিবন্ধকা ভাব কেউ থাকতে হবে। অর্থাৎ যদি চন্দ্রকান্তই থাকে, সূর্যকান্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই দহন কার্য সম্পন্ন হবে না। অর্থাৎ সেক্ষেত্রে তো সূর্যকান্তা ভাব বিশিষ্ট চন্দ্রকান্তা ভাব থাকছে না, তাই তো। এই যে দৃষ্টান্তটা দেওয়া হলো, এটিকে ভালোভাবে বুঝতে গেলে সীসাধৈষাকে সূর্যকান্ত তুল্য বলা হয়েছে, আর সিদ্ধিকে চন্দ্রকান্ত তুল্য বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে অন্নং ভট্ট অনুমিতিকেও কার্যরূপে গণ্য করেছেন, এবং কার্যরূপে গণ্য করে দীপিকাতে তিনি বলেছেন যে সাধ্য সিদ্ধি হলো প্রতিবন্ধক আর সীসাধৈষা হলো উত্তেজক। তেমনি দহন কার্যের ক্ষেত্রে সূর্যকান্তমণি হলো উত্তেজক আর চন্দ্রকান্তমণি হলো প্রতিবন্ধক। দহন কার্যের ক্ষেত্রে যেমন উত্তেজকের অভাব বিশিষ্ট প্রতিবন্ধকের অভাবকে কার্যোৎপত্তির কারণ বলা হয়, একইভাবে অন্নং ভট্ট অনুমিতিকেও কার্যরূপে গণ্য করে দীপিকাটিকাতে বলেছেন যে অনুমিতির ক্ষেত্রে সাধ্য সিদ্ধি হলো প্রতিবন্ধক আর সীসাধৈষা হলো উত্তেজক। দহন কার্যের ক্ষেত্রে যেমন উত্তেজকা ভাব বিশিষ্ট প্রতিবন্ধকের অভাবকে কার্যোৎপত্তির কারণ বলা হয়, ঠিক তেমনি অনুমিতিরূপ কার্যের ক্ষেত্রেও সীসাধৈষার অভাব বিশিষ্ট সিদ্ধির অভাবকে, অর্থাৎ প্রতিবন্ধক রূপ যে সিদ্ধির অভাব, সেই সিদ্ধির অভাবকে পক্ষতার কারণ রূপে গণ্য করা হয়েছে।